অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন। মোহাম্মদ খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সোহেল মিয়া নামের এক ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের মৃত মালু মিয়া সরকারের ছেলে সোহেল মিয়া ২০২২ সালে গাজীপুর কর্পোরেশন এলাকার কোনাবাড়ির রাজারবাড়ি বাজারে রাজাবাড়ির স্থানীয় বাসিন্দা নুরুজ্জামানের ছেলে সেন্টু মিয়ার সাথে যৌথভাবে ড্রাম ট্রাকের পরিবহন ব্যবসা শুরু করেছেন। সোহেল মিয়া অভিযোগ করেছেন, তাদের ব্যবসায় সর্বমোট ৬০ লক্ষ টাকার পুঁজি রয়েছে, কিন্তু রহস্যজনক কারণে পার্টনার সেন্টু মিয়া জানুয়ারি ২০২৫ সাল থেকে সোহেল মিয়াকে ব্যবসায়ের কোনো হিসাব বুঝিয়ে দিচ্ছেন না। ব্যবসায়ের হিসাব বুঝে না পেয়ে সোহেল মিয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রকাচার নান্নু কাজীর ছেলে ওবায়দুল কাজীর সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। ওবায়দুল কাজী এই বিষয়টি সামাজিকভাবে সমাধান করে দিবেন বলে আশ্বস্ত করেছেন। ওবায়দুল কাজী সমাধান করার লক্ষ্যে সোহেল মিয়ার নিকট থেকে ৫০,০০০ টাকা অগ্রিম গ্রহণ করেছেন। পরবর্তীতে ব্যবসা থেকে সোহেল মিয়াকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে ৭.৫ লক্ষ টাকা সেন্টু মিয়া দিয়ে দিবে বলে সামাজিক ফয়সালায় ধার্য হয়েছে। সেই ৭.৫ লক্ষ টাকা থেকে প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা নগদ প্রদান করেছেন সেন্টু মিয়া। সেই আদায়কৃত ১ লক্ষ টাকা ওবায়দুল কাজী সোহেল মিয়াকে বুঝিয়ে না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। সোহেল মিয়া তার আরও একটি আলাদা ব্যবসা প্রতিষ্ঠানের নাম মায়ের দোয়া টায়ার হাউসের দোকানে এখনও বসতে পারছেন না। তাকে বিভিন্নভাবে সেন্টু মিয়ার লোকজন হুমকি দিয়ে আসছেন। সোহেল মিয়া জীবনের নিরাপত্তার লক্ষ্যে দোকান বন্ধ করে এখন নিজ মাতৃভূমি নবীনগরের কাইতলায় অবস্থান করছেন তিনি। সাংবাদিক সম্মেলনে আকতি মিনতি করে বলেছেন, আমি আমার ৭.৫ লক্ষ টাকা চাই এবং আমি যেন আমার মায়ের দোয়া টায়ার হাউসে বসে নিরাপদে ব্যবসা করতে পারি প্রশাসনের নিকট নিরাপত্তা দাবি করছি। আমি এবং আমার সহযোগী আমার চাচাতো ভাই বাবুল মিয়ার জীবনে ঝুঁকিতে রয়েছে। আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই। আমার ব্যবসা থেকে আমাকে ৭.৫ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেই ৭.৫ লক্ষ টাকা আমি যেন দ্রুত পাই প্রশাসনের নিকট সেই প্রত্যাশা করছি। ১৭-১৮ বছর যাবৎ আমি গাজীপুরে থাকি। আমার কাছে যতটুকু ছিল আমরা দিছি, তারপরে নাই, বরঞ্চ না থাকার পর উনি বলতেছে টাকাই লাগবে। আচ্ছা, এক পর্যায়ে যায় উনি আমাদের কিনা গাজীপুরে আসে এবং আমাদেরকে বলে ৫০,০০০ টাকা হলে আমাদের দরবারটা শেষ করে দেবে। আচ্ছা, ৫০,০০০ টাকা আমার মহাজনকে দিয়া উনি আনানোর পরে পরের দিন সন্ধ্যার সময় দরবার শেষ করে উনি যে জিনিস সমান সমান ভাগ করে দেওয়ার কথা ওইটা সমান সমান হয়নি, বরং আরও মনে করেন এরকম কিছু কথা বলতেছে যে আমরা ওই এলাকায় থাকতেই পারবো না, এদের উপর তো বেশি বুঝতে পারি। যাই হোক, এক পর্যায়ে মনে করেন যাই করছে, এখন আমি বুঝতেছি যে আমার সম্পদটা বড় না, আমার মহাজনটা বড় এবং আমি বড়, আমি মানুষ বাঁচতে চাই। অতএব উনি বলতেছে বেশি কিছু বলার দরকার নেই, গাড়ির ব্যবসা তোমরা ছেড়ে দাও, তোমরা টায়ারের দোকান নিয়ে ঘুরে থাকো। আমি মোহাম্মদ সোহেল মিয়া বলছিলাম। অর্থ সাংবাদিকবৃন্দ সকলের সামনে আমি কিছু কথা বলতে চাই। আমার পরিচয় কাইতলা ইউনিয়ন, নবীনগর থানা, পিতা মৃত মালু মিয়া। উপস্থিত পাশেই আছে আমার চাচাতো ভাই, আমার অত্র এলাকায় বাসিন্দা। তো আমরা গাজীপুরে আমাদের একটা ব্যবসা ছিল, গাড়ির ব্যবসা এবং টায়ারের ব্যবসা। ওইখানে গাড়ির ব্যবসাটা ছিল আমাদের পার্টনারশিপ ব্যবসা। তো আমাদের পার্টনারের সাথে কিছু বাগদণ্ড এবং বিতণ্ডর কারণে আমরা ব্যবসাটা ভাগ করে ফেলতে চাই এবং এই ব্যবসাটা ভাগ করতে গিয়ে আমরা একজনের অধীনস্থ হই। তার বাড়ি হয়েছে আপনার বিটগড়ে, ওনার নাম হয়েছে কাজী ওবায়দুল এবং ওনার বাবার নাম কাজী নান্নু মিয়া। তো ওনার অধীনস্থ হই, উনি আমাদের ভালো করতে গিয়ে উনি ওই আমার পার্টনারের সাথেই হইয়া উনি লোভের অধীনস্থ হইয়া পুরা গাড়ির ব্যবসাটা আমার পার্টনারকে বুঝিয়ে দেয়, অর্থাৎ আমার ন্যায্য হোক আমাকে উনি বুঝিয়ে দিতে অসক্ষম হয় লোভের অধীনস্থ হইয়া। তারপরে আমার জন্য আমার গাড়ি এবং ব্যবসা সবকিছু আমার পার্টনারকে বুঝিয়ে দিয়ে আমার জন্য একটা অ্যামাউন্ট নির্ধারণ করে, আমাকে কিছু অংশ একটা আমার হক আদায় না করে দিয়ে কিছু অংশ একটা অ্যামাউন্ট নির্ধারণ করে এবং ওই অ্যামাউন্টটা আমার কাছ থেকে সম্পূর্ণ স্ট্যাম্পের সই স্বাক্ষর নেওয়ার পরে আমাকে ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে সম্পূর্ণ স্ট্যাম্পের মধ্যে সই এবং স্বাক্ষর নেওয়ার পরে উনি এই সম্পূর্ণ টাকাটাই এখন ওনার অধীনস্থ হয়ে যায়। এখন উনি ১ লক্ষ টাকা প্রথমত আমাকে দিতে চাইতেছে ওই ৭ লক্ষ টাকার ভিতরে। ১ লক্ষ টাকা যখন দেওয়ার কথা ছিল, ১ লক্ষ টাকা ক্যাশ পাওয়ার পরে উনি ওই টাকাটা উনি নিয়ে যায় এবং এর আগে ওনাকে যে বিচারক হিসাবে আমি আনছিলাম বা ওনার অধীনস্থ হয়েছিলাম,
তার সাথে কথা ছিল উনি আমার ঝামেলার সমাধান করে দিবে এবং তাকে কিছু টাকা দিতে হবে। তো ওনাকে আমি তখন আগে 50,000 টাকা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খরচ বাবদ। তারপরে উনি আমাকে মানে খুব জোরপূর্বক ভাবে শেষে 1 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমি যে স্টাম্পে সই দিছি এবং আমাকে চেক দেওয়া হয় বাকি, অর্থাৎ আমাকে নগদ বুঝিয়ে দেওয়ার কথা বলে আমাকে ব্লাঙ্ক চেক দেয়, ওই চেকগুলাও ওনার অধীনস্থ নেই। এখন আমি না পাইতেছি টাকা, না আমার সবকিছু গেছে ব্যবসা, টাকাও পাইতেছি না, ব্যবসাও গেছে সবকিছু। তারপরে আমি নিরাপত্তা চাইছি যে আমার পাশাপাশি আরেকটা ব্যবসা ছিল, এই যে আমার সহযোগী আমার এলাকার স্বাস্থ্য ভাই আগেই বলছি, তো ওনাকে নিয়ে আমি টায়ারের ব্যবসাটা করি। যে চাইছি যে গাড়ির ব্যবসা আমার গেছে গা, যদি এই বাকি টাকাটা আমি পাই ওটা নিয়ে আমি আমার চাচাতো বাইরে নিয়ে একসাথে আমি টায়ারের ব্যবসাটা করি। এমন অবস্থায় আমার ওই টাকাও আমি পাইতেছি না। এখন ওই টাকা চাইতে গেলে আমাকে বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয় যে তোর নিরাপত্তা দিয়ে আইছি এবং তুই তোর টায়ারের ব্যবসা কর, তোর গাড়ির ব্যবসা তুই ওইটির আশা করিস না, আমরা বিচার আচার করছি, হ্যাঁ তোরা যা জরিমানা করি না ওটা এটাই তোর ভাগ্য। তো এইসব কথা বলার মাধ্যমে উনি আমার ওই যে কেসটা 6 লক্ষ টাকা উনি 6.5 লক্ষ টাকা উনি নিয়ে নিতে চাইতেছে বা ওনার অধীনস্থ নিয়ে নিছে এবং এখন যে লেনদেনটা হওয়ার কথা আমার সাথে, এই লেনদেনটা উনি করতেছে। উনি বিচারক, আমার গার্জিয়ান ছিল, এই জন্য ওনার মাধ্যমে ওনার হাতে টাকাটা নিতে চাইতেছে এবং যে টাকা দিতেছে উনি নিতে